তো এই পর্বের শুরুতে আমরা দেখি অন্যদিকে টিংহুই ইঞ্জিন থেকে তথ্য নিয়ে পরিত্যক্ত বাড়িতে যায়, যেখানে থাকে সেই পঙ্গু ভিক্ষুক। টিংহুইকে দেখে বলে অবশেষে খুঁজে বের করতে পারলো। তাহলে টিংহুই শকড হয়ে যায়। ম্যান টিংহুই অবশেষে সেই মানুষটির মুখোমুখি হলো, যার জন্য সে গত 10 বছর ধরে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেঁচেছিল। একাই সে খুঁজতে এসেছিল ছোটবেলার সেই শত্রুকে। সে লর্ড ওয়াইন নামে পরিচিত ছিল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে টিংহুইয়ের চোখে ভেসে উঠল শাওঝাওয়ের সেই বিভীষিকাময় দিনগুলো। লর্ড ওয়েইন জিজ্ঞেস করে টিংহুইকে প্রতিশোধ নিতে আসছে, তাহলে এখনো কেন নিচ্ছে না? লর্ড ওয়েইন ভেবেছিল এখন টিংহুই একজন সরকারি কর্মকর্তা, তাই সে নিশ্চয়ই কিছু করতে পারবে না। তাই সে ইচ্ছে করে অপমানজনক কথা বলতে শুরু করলো। কিন্তু টিংহুই আর আগের সেই অসহায় মেয়ে নয়। লর্ড ওয়েইন একটা ছোরা দেখিয়ে তাচ্ছিল্য করে বলে তাকে মারার জন্য। মুহূর্তের মধ্যেই টিংহুই ছোরা দিয়ে লর্ড ওয়েইনকে আঘাত করে। এদিকে সম্রাট ইঙ্গুই আর জিসুতো হুইয়েন প্যাভিলিয়নে বিভিন্ন কৌশলে সিতুশির গুপ্ত তথ্য বের করতে চেষ্টা করে। নানা কৌশল আর ফ্লার্ট টাইপ কথাও বলে। এর মধ্যে ইচ্ছে করে ইঙ্গুই একটা ফুলদানি ফেলে দেয়। সে ভেবেছিল গোপনে কিছু লুকিয়ে রাখা আছে কিনা এখানে। সিতুশি ভাঙা ফুলদানি তুলতে গেলে ইঙ্গুই হাত ধরে বসে। সিতুশি তখন বলে ইঙ্গুই হয়তো তার মিউজিক থেকে তার প্রতি বেশি ইন্টারেস্টেড। ইঙ্গুইও পাল্টা উত্তর দেয়। যিশু তো এদের মাঝে ভেবাচাকা খেয়ে যায়। পরে তারা বেরিয়ে আসে আর সিতুশির চালাকি আর গুপ্ত রহস্য নিয়ে আলাপ করতে থাকে। এদিকে পরিস্থিতি বুঝে লর্ড ওয়েইন রাস্তায় দৌড়ে বেরিয়ে গেল। মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো টিংহুই নাকি তাকে মেরে ফেলতে চাইছে। চারপাশে মুহূর্তেই লোক জড়ো হয়ে গেল। কেউই আসল ঘটনা জানতো না। তারা শুধু দেখলো একজন খোঁড়া বৃদ্ধের ওপর টিংহুই ছোরা নিয়ে এগিয়ে যাচ্ছে। লর্ড ওয়েইনের চিৎকার সম্রাট আর যিশুও শুনতে পায়। অনেকেই এদিকে টিংহুইকে দোষ দিতে শুরু করলো, আর লর্ড ওয়েইন নানা মিথ্যা বলে সবার সামনে টিংহুইকে দোষী করছিল। আড়ালে সে বলে টিংহুই হয়তো সবার সামনে মারার চেষ্টা করবে না। কিন্তু টিংহুই মানুষের কথায় কান দিল না। সে জানতো এই বৃদ্ধের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনি, যে অসংখ্য শিশুকে হত্যা করেছে এবং তার নিজের পরিবারও ধ্বংস করেছে। সে লর্ড ওয়েইনের কাছে গিয়ে বলে অতীতে সে বলেছিল সুযোগ পেলে শেষ করে দেবে। আজই সেই দিন। আজ কেউ তাকে রক্ষা করতে পারবে না। টিংহুই ছুরি একদম বুকে গেঁথে দেয়। সবাই তো অবাক হয়। টিংহুই 2-3 বার ছোড়া মারে। এরপর গার্ড এসে তাকে বাধা দেয়। লর্ড ওয়েইন জ্ঞান হারায়। টিংহুইয়ের মধ্যে রাগ তখনও কমেনি। ঠিক সেই সময় সম্রাট ইঙ্গুই ঘটনাস্থলে এসে পৌঁছালো। সে দ্রুত সৈন্যদের দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো এবং টিংহুইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল। এদিকে ইয়ানফুজির রেস্তোরাঁয় ব্যবসায়ও জমে উঠেছে। তখনই এক গার্ড এসে জানায় টিংহুই নাকি রাস্তায় কাকে মেরে ফেলেছে। ফুজি তো বিশ্বাস করতে পারে না। সে দ্রুত বেরিয়ে চলে আসে। এদিকে যিশু ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। রাস্তায় ফুজিকে দেখে সে উত্তেজিত হতে নিষেধ করে। ফুজি তার সাথে যেতে চায়, কিন্তু এখন যিশু তাকে নিতে চায় না। পরে অনেক রিকোয়েস্ট করার পর ঘোড়ায় তুলে তাকে প্রাসাদের দিকে নিয়ে যায়। ফুজির তো হঠাৎ মনে মনে রোমান্টিক ফিল হয়। রাজকুমার যেন রাজকন্যাকে ঘোড়ায় তুলে নিয়ে যাচ্ছে। এদিকে বিচারে অর্ধেক সভার লোক টিংহুইকে দোষ দেয়। টিংহুই নাকি অন্যায় করেছে। সম্রাট তখন লর্ড ওয়েইনকে ডাকে। সে আহত ছিল। নিজেকে নিরীহ ফেরিওয়ালা বলে পরিচয় দেয়। সে দাবি করে জীবনে কখনো টিংহুইকে দেখেইনি। এমনকি শাওঝাও নামের জায়গাতেও নাকি সে কখনো যায়নি। টিংহুই শুধুই তার ওপর হামলা আক্রমণ করেছে। এই কথা শুনে টিংহুইয়ের চোখ রাগে লাল হয়ে উঠল। সে জানতো লোকটা মিথ্যা বলছে। সে সব এক এক করে বলে যে অপরাধ লর্ড ওয়েইন করেছিল, কিন্তু সে সবই অস্বীকার করে। তখন টিংহুই তার পায়ের খোঁড়া হবার ঘটনাও বলে, যেদিন টিংহুই শেষবারের মতো পালাতে পেরেছিল। কিন্তু আদালতে সত্যি বললেই তো হয় না, প্রমাণও দরকার। লর্ড ওয়েইন জানতো এত বছরের পুরনো ঘটনার কোনো সাক্ষী আর বেঁচে নেই। তাই সে নিশ্চিন্তে মিথ্যা বলতে লাগলো। এই সুযোগে টিংহুইয়ের বিরোধী কর্মকর্তারাও সক্রিয় হয়ে উঠল। চ্যান্সেলর শুটিং ও তার পক্ষের লোকেরা সম্রাটের কাছে দাবি জানালো টিংহুইকে পদচ্যুত করা হোক, কঠোর শাস্তি দেওয়া হোক, এমনকি তার বিচার বিভাগও বাতিল করে দেওয়া হোক। কিন্তু চ্যান্সেলর গুচিং আবার প্রমাণ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে, তারপর শাস্তি দেওয়া হবে। এই দ্বন্দ্ব যখন চলছিল তখন টিংহুই বলে তার প্রমাণ আছে। ঠিক তখনই সম্রাট ইঙ্গুই সবাইকে অবাক করে একটা ছোরা আনতে বলল। সে লর্ড ওয়েইনকে জিজ্ঞেস করলো ছোরাটা চিনতে পারছে কিনা। ছোরা দেখে লর্ড ওয়েইনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল।
ইঙ্গুই ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চ্যান্সেলর শুটিংকে জিজ্ঞেস করে 10 বছর আগের সাউথাউতে যাবার কথা মনে আছে কিনা। আরও বলল 10 বছর আগে সাউথাউতে এই ছোড়াই লর্ড ওয়েনের গায়ে মারা হয়েছিল, আর সেটা প্রিন্স ইঙ্গুই মারে। এখন সে সম্রাট। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। এরপর সম্রাট জানালো সে নিজেই সেই ঘটনার সাক্ষী। 10 বছর আগে সে সাউথাউতে ছিল, নিজের চোখে দেখেছিল কিভাবে লর্ড ওয়েন শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছিল এবং টিংহুই ও তার বোনের ওপর হামলা করেছিল। সেদিন সেই প্রথম ধনুক থেকে তীর ছুঁড়ে লর্ড ওয়েনকে আঘাত করেছিল, আর সেই সুযোগে টিংহুই নিজের ছোড়া দিয়ে তার গায়ে আঘাত করে পালিয়ে বেঁচেছিল। সব সত্যি প্রকাশ পেয়ে গেল। টিংহুই অবাক হয়ে চিন্তা করে এই ছেলেই সেদিন তাকে বাঁচিয়েছিল। এরপর ইঙ্গুই টিংহুইয়ের সামনে এগিয়ে এলো। সে তার হাত ধরে টিংহুইকে দাঁড় করায়, হাসি মুখে বলল, ছোটবেলায় বলেছিলাম মন দিয়ে পড়াশোনা করতে, রাজকীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজদরবারে যোগ দিতে, তবে প্রতিশোধ নিতে পারবে। সে তাই করেছে। এই কথাগুলো শুনেই টিংহুই আর নিজেকে সামলাতে পারল না। এই তো সে একই কথা যা 10 বছর আগে এক অচেনা যুবক তাকে বলেছিল। তখন সে জানতই না সেই যুবকই একদিন সম্রাট হবে। সেই কয়েকটি কথাই তার জীবনের পথ বদলে দিয়েছিল, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। আজ এত বছর পর সে জানতে পারল তার জীবন বাঁচানো সেই মানুষটি আজকের সম্রাট ইঙ্গুই। তার চোখের সামনে সে স্মৃতি ভেসে ওঠে। দরবারে আর কারো কিছু বলার ছিল না। সম্রাট নিজেই সাক্ষী, আর ছোড়াটিও ছিল প্রমাণ। এতেও যদি না হয় তখন সম্রাট আরেকজন সাক্ষী আনে, যাকে সেদিন এই দল থেকে সম্রাটের দল বন্দী করেছিল। সে সাক্ষী দেওয়ায় লর্ড ওয়েন যে দোষী তা প্রমাণিত হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয় তাকে আসলে কে উস্কানি দিচ্ছে। সে স্বীকার করে না, কিন্তু টিংহুই বলে টাইগার গ্যাং এর পেছনে। এর সূত্র ধরে লর্ড ওয়েনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টিংহুই নিজের ভুলও স্বীকার করল। সে বলল ব্যক্তিগত রাগে আইন নিজের হাতে তুলে নেওয়া তার উচিত হয়নি। আদালতের বিচার হওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। সম্রাটও ন্যায়সঙ্গত রায় দিল। গুরুতর শাস্তি না দিয়ে কয়েক মাসের বেতন কেটে নেওয়ার নির্দেশ দিল। 10 বছরের অপেক্ষার পর অবশেষে টিংহুই তার বোনের হত্যাকারীর বিচার দেখতে পেল। প্রাসাদ থেকে বেরিয়ে আসতেই তার মনে পড়ল বড় বোন শিয়ানের কথা। এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন একটু হলেও হালকা হয়ে গেল। এদিকে ফুজি তো বাইরে অস্থির হয়ে গেছে, পায়চারি করছে আর চিন্তা করছে টিংহুইকে কঠিন শাস্তি পাবে। যিশু তাকে শান্ত হতে বলে। এরপর আস্তে আস্তে দরবার থেকে বেরিয়ে আসে, কিন্তু টিংহুই না আসায় ফুজি চিন্তায় পড়ে যায়। সে এগিয়ে যায় আর তখনই টিংহুই বেরিয়ে আসে। ফুজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। এতক্ষণ শক্ত থাকা টিংহুই এবার আর চোখের জল আটকে রাখতে পারল না। সে ফুজিকে বলে তার বোনের হয়ে প্রতিশোধ নিয়েছে, তবে নিজে মারতে পারেনি। আর যে ছেলেটার কথা বলেছিল, যার ছবি এঁকেছিল, সে ইঙ্গুই ছিল। ফুজি তো অবাক হয় আর বলে সম্রাট তখনও স্মার্ট ছিল। এটা শুনে যিশু জেলাস ফিল করে আর বলে এখন এসব ফালতু কথা বলার সময় নাকি। ফুজি তখন তার গরম কাপড় ফেরত দিয়ে দেয় আর সেও চলে যায় মুড নিয়ে। সেদিন বাড়ি ফিরে রাতে ঘুমিয়ে টিংহুই তার বোনকে স্বপ্নে দেখে। সে বলছে তার হয়ে প্রতিশোধ নিয়েছে, এর জন্য ধন্যবাদ। তারপর তারা জড়িয়ে ধরে, একসাথে কেক খায় আর সময় কাটায়। তার বোন বাঁশি বাজিয়ে শোনায়, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। টিংহুই অনেক কষ্ট পায়। সে তখন তাকে কেন বাঁচাতে পারেনি সেই জন্য আফসোস করে। টিংহুইয়ের ঘুম ভেঙে যায়। সে মনে আলাদা শান্তি পায়, কারণ সে প্রতিশোধ নিতে পেরেছে। তার বোন নেই, কিন্তু ফুজি আছে, এটাই অনেক। এর পরের দিন সবার সামনে লর্ড ওয়েনের শাস্তি হিসেবে তাকে মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টিংহুই তখন আলাদা প্রশান্তি পায়, কিন্তু লিন উইনফে দূর থেকে এই দৃশ্য দেখে আরো রেগে যায়। অন্যদিকে আনিয়ান এসে টিচার শ্যানকে জানায় আদালতে যখন সবাই টিংহুইয়ের শাস্তি চাইছিল, তখন চ্যান্সেলর গুচিং ও সম্রাটকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল। খবরটা শুনে ঝিলি বিশ্বাসই করতে পারল না, কারণ গুচিং ছিল তার শিক্ষক, আর সে সব সময় ন্যায়পরায়ণ মানুষ হিসেবে পরিচিত। সে সত্যটা জানতে নিজেই তার সঙ্গে দেখা করতে যেতে চাইল, তবে তার বাবা তাকে থামিয়ে দিলেন। তাকে আরো ভালো করে রাজনীতি বুঝতে বলে, আর গুচিং এর সাথে সম্পর্কের ব্যাপারেও সতর্ক করে। এরপর তার সাথে খেতে বসায়। ঝিলের খাবারে মন নেই, তবুও সে খাবার খায়। এরপর ঝিলি কিছু উপহার দেয় টিংহুইকে। সে খুব ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। টিংহুই এত কঠিন পরিস্থিতিতে বড় হয়েছে তা সে বুঝতে পারেনি। টিংহুই ঝিলিকে সান্ত্বনা দেয়। অন্যদিকে ইনচিং এসে বলে আরো আগে পরিচয় হলে এভাবে টিংহুইকে কষ্ট পেতে হতো না।
আর এখন থেকে সে একা না, তার জন্য ইঞ্চিংও লড়াই করবে। তারা এবার লিন ওয়েনফেইকে ধরার জন্য প্ল্যান করতে শুরু করে। রাতের বেলায় আবার ইঙ্গুই ও টিংহুই ছাদে দেখা করে। এবারে এক আলাদা অনুভূতি। টিংহুই জিজ্ঞেস করে ইঙ্গুই আগে চিনতে পারলেও কেন বলেনি। ইঙ্গুই বলে সে ভেবেছিল টিংহুই সব ভুলে গেছে। এরপর টিংহুই সেই লাল পোশাকে আঁকা প্রিন্স ইঙ্গুয়ের ছবি তাকে তুলে দেয়। দুজনে অনেক হাসি খুশি গল্প করে, ওয়াইন পান করে, যেন কতদিনের পরিচয় তাদের। তারা যেন অনেক প্রিয় বন্ধু। এদিকে ইঙ্গুই টিংহুইকে বাগানে দেখা করার জন্য ডেকে পাঠালেন। নির্দিষ্ট সময়ে টিংহুই সেখানে আসছিল না দেখে ইঙ্গুই তো অস্থির হয়ে যায়। কিন্তু কিছু সময় পার হওয়ার পর টিংহুই খাবার নিয়ে পৌঁছে গেল। সঙ্গে ছিল নিজের হাতে রান্না করা ইঙ্গুয়ের সবচেয়ে পছন্দের খাবার। পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ে তাকে সাহায্য করার জন্য ইঙ্গুইকে ধন্যবাদ জানায় টিংহুই। সেদিন রাতের পরিবেশটাও ছিল অসাধারণ। আকাশে উজ্জ্বল চাঁদ, চারপাশে নীরবতা, আর তার সঙ্গে ঝরে পড়ছিল সাদা তুষার। এত সুন্দর পরিবেশ দেখে টিংহুই মনে মনে প্রার্থনা করলো যেন পৃথিবীতে শান্তি থাকে, মানুষ ভালো থাকে। কারণ প্রবাদ আছে, তুষারপাতের সময় প্রার্থনা করলে নাকি তা পূরণ হয়। টিংহুই আরো প্রার্থনা করে যেন লিন ওয়েনফে আর টাইগার গ্যাংকে ধরতে পারে। রাজ্যের জন্য প্রার্থনা করে, কিন্তু ইঙ্গুই হয়তো ভেবেছিল তার জন্য কিছু চাইবে। এরপর দুজনে একসঙ্গে গল্প করলো। মুহূর্তটা ছিল খুবই শান্ত, কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে ফেলল রাজপ্রাসাদের বৃদ্ধ কেয়ারটেকার। সে বুঝতে পারল সম্রাট আর টিংহুয়ের সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক নয়। রাজ্যের আইন অনুযায়ী কোনো মন্ত্রীর সম্রাটের প্রতি প্রেমের অনুভূতি থাকা নিষিদ্ধ ছিল। এমনকি এই আইন ভাঙলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। আনিয়ানো বুঝতে পেরেছিল এখন একটা ঝামেলা হবে, তাই সে কোনো ঝুঁকি না নিয়ে কেয়ারটেকারকে আঘাত করে অজ্ঞান করে দিল। কিন্তু পরে জ্ঞান ফিরে সরাসরি চ্যান্সেলর শুটিংকে পুরো ঘটনা জানিয়ে দিল। তবে চ্যান্সেলর শুটিংও খবরটি শুনে খুব একটা বিশ্বাস করল না, কারণ সে জানত রাজপরিবারের ব্যাপারে এমন কথা সহজে বিশ্বাস করা যায় না। কিন্তু কেয়ারটেকার তো তাকে বিশ্বাস করিয়েই ছাড়বে। সম্রাট নাকি টিংহুইকে একটু বেশি কেয়ার করছে, অন্য মেয়েদেরও নাকি দেখে না। অন্যদিকে বাড়ি ফিরে খাবার টেবিলে বসে চ্যান্সেলর শুটিং তার স্ত্রীর কথায় বিরক্ত হচ্ছিল। তার ছেলে নাকি কাকে পছন্দ করেছে, কিন্তু এবার হঠাৎ সে ঘোষণা করে বসলো টিংহুই ছাড়া সে আর কাউকেই বিয়ে করবে না। তারপর থেকে বাড়ির সবাই টিংহুইকে পুত্রবধূ করার জন্য উঠে পড়ে লাগলো। এমন অবস্থা হলো যে চ্যান্সেলর শুটিং শান্তিতে খাওয়া ঘুমানো পর্যন্ত কঠিন হয়ে গেল। রাগে চ্যান্সেলর শুটিং সবাইকে বের করে দেয়। এবার দেখা যায় ফুজি তড়িঘড়ি করে বাড়ি ফিরে যাচ্ছে। সাওঝাও থেকে খবর এসেছে তার বাবা নাকি অসুস্থ, তাই সে যাবার সময় টিংহুইকে সাবধানে থাকতে বলে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন রাতে সম্রাট বাগানের পাশে পুকুরের মাছেদের খাবার দিচ্ছিল। তখন হুয়াং এসে যিশুর একটা চিঠি তাকে দেয়। যিশু গোপন তথ্য বের করতে বেইজান রাজ্যে গিয়েছে, এটাই সে জানিয়েছে। এদিকে রাজধানীর অন্ধকারে আরো ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছিল। ব্লাড মুন সোসাইটি ছিল আগের রাজবংশের সমর্থকদের একটি গোপন বিদ্রোহী সংগঠন। তাদের লক্ষ্য ছিল পুরনো শাসন ব্যবস্থা আবার ফিরিয়ে আনা। তাদের গোপন মিটিং চলে, এখানে সবাই মুখোশ পরে থাকে। তারা গোপনে অস্ত্র তৈরি করছিল। অস্ত্র তৈরির জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল, তাই তারা নানা সন্দেহজনক ব্যবসায় জড়িয়ে পড়তে শুরু করলো। এরই মধ্যে তারা এমন এক ভয়ঙ্কর মেডিসিন তৈরি করলো যা খেলে মানুষ খুব দ্রুত এতে আসক্ত হয়ে পড়তো। একবার খাওয়ার পর নিয়মিত মেডিসিন না খেলে শরীরে বিষের মতো প্রতিক্রিয়া শুরু হতো। এই বুড়িগুলো দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ব্লাড মুন সোসাইটি টাইগার গ্যাংয়ের সাহায্য নেওয়ার কথা ভাবে। সেদিন রাতে ফার্স্ট মাস্টার যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন ব্লাড মুন সোসাইটি লিডার সাগুয়ান ও আরেকজন দেখা করতে আসে। তারা তাকে মেডিসিনের ব্যবসায় আমন্ত্রণ জানায়। বিনিময়ে তাদের মোটা কমিশন দেওয়ার প্রস্তাব দেওয়া হলো। টাইগার গ্যাংয়ের কাছে ন্যায় অন্যায়ের কোনো মূল্য ছিল না, তাদের একমাত্র লক্ষ্য ছিল টাকা কামানো। তাই মেডিসিনগুলো পরীক্ষা করে তারাও ব্যবসায় নামতে চাইল। এর ফল হলো ভয়াবহ। যারা এগুলো খেতে শুরু করেছিল তারা ধীরে ধীরে জীবন্ত লাশের মতো হয়ে পড়ছিল। কিন্তু বিষের যন্ত্রণা থেকে বাঁচতে তাদের বারবার সেই মেডিসিন খেতে হতো। অনেক মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেল যে শুধু আরো কিছু মেডিসিন পাওয়ার জন্য তারা নিজেদের স্ত্রী কন্যাদেরও বিক্রি করতে শুরু করলো। এর জন্য ওয়ানশিয়াং পেভিলিয়নে অস্বাভাবিক ভিড় শুরু হলো। সেখানে মানুষ টাকা বা মেডিসিনের বিনিময়ে নিজেদের পরিবারের সদস্যদের পর্যন্ত বন্ধক রাখতে শুরু
করেছিল। আর ওয়ানশিয়াং ছিল লিন উইনফের প্রেমিকা লেডি লু এর প্যাভিলিয়ন। এখানে বিক্রি হওয়া মেয়েরা পুরুষের রাতের সঙ্গী হতো। লেডি লু নতুন মেয়েদের ট্রেনিং এর জন্য পাঠিয়ে দেয়। এরপর লিন উইনফে তো রোমান্টিক মুহূর্ত কাটাতে আসে। এদিকে টিংহুই যখন টাইগার গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে ব্যস্ত ছিল, সে ঝিলিকে নিয়ে তাদের অপরাধের অসংখ্য প্রমাণ জোগাড় করছিল। সাথে গ্যাংয়ের নেতা লিন উইনফের একটি ছবিও আঁকিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল। লিন উইনফে এদিকে বুঝতে পারল পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। লিন উইনফের সেই মুখোশধারী বড় ভাই আবার দেখা করতে আসে। সে বলে টিংহুই যতই শক্তিশালী হোক, তার সুনাম নষ্ট করার একটা উপায় তার জানা আছে। আর একবার মানুষের চোখে টিংহুইয়ের সম্মান নষ্ট হয়ে গেলে সে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো টিংহুইকে শেষ করার জন্য এই রহস্যময় লোকটি আসলে কি পরিকল্পনা করেছে। ঠিক তখনই সে আবার সেই সাংগুয়ানের সঙ্গে দেখা করে আর বিজনেস নিয়ে কথা বলে। লিন উইনফে একটু বেশি দাবি করে বসে। সাংগুয়ান তাকে সতর্ক করে বলল এখনই যেন তার গ্যাং কোনো বড় ঝামেলায় না জড়ায়। এখানে ব্লাড মুন সোসাইটির লোকেরা যাবার পর ফার্স্ট মাস্টার লিন উইনফেকে ছবি দেখায় যে তার ছবি পুরো রাজধানীতে ঘুরছে। লিন উইনফে এখন এটা নিয়ে তেমন চিন্তিত না। এইদিকে সম্রাট একা বাথটাবে একান্ত সময় কাটাতে চায়, কিন্তু হুয়াং গার্ড দিচ্ছিল। অনেক জোরাজোরি করে সে হুয়াংকে পাঠিয়ে দেয়। এরপর চোখ বুঝে আরাম করতেই কারো পায়ের শব্দ পায়। সে ভাবে হুয়াং আবার ফিরে আসছে, কিন্তু সেটা ছিল একটা মেয়ে। আর সে পিছলে পড়ে একদম সম্রাটের কোলে এসে পড়ে। সম্রাট বিব্রত হয়ে জিজ্ঞেস করে সে কে আর এখানে কিভাবে এলো। অন্যদিকে টিংহুই শহরে সবাইকে ফানুস ওড়ানো আর প্রদীপ জ্বালাতে দেখে। নিজেও সে ইঙ্গুয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইঙ্গুই এখনো আসেনি। তাই সে একাকিত্ব অনুভব করে আর চিন্তা করতে থাকে। অপেক্ষা করতে করতে হঠাৎ আকাশ কালো করে মেঘ বৃষ্টি বজ্রপাত শুরু হয়। অন্যরা দ্রুত বাড়ি ফিরতে শুরু করে। টিংহুইও বাড়িতে ফিরে যাবার কথা ভাবে। এদিকে ইঙ্গুই তার সাথে বাথটাবে অন্তরঙ্গ হওয়া মেয়েটার এই ধরনের আচরণ অত্যন্ত বাজে মনে হয়। সে সঙ্গে সঙ্গে তাকে সরে যেতে বলল, এখান থেকে চলে যেতে বলে। মেয়েটা বলে চ্যান্সেলর শুটিং নাকি তাকে পাঠিয়েছে আর তারও নাকি সম্রাটের প্রতি ফিলিংস আছে। কিন্তু এসব তো ইঙ্গুইকে আরো বেশি রাগিয়ে দিচ্ছিল। চ্যান্সেলর শুটিং এখন এসব কাজ শুরু করেছে দেখে। কিন্তু মেয়েটা নিজেকে খুব চালাক মনে করে। সে চুলের কাঁটা বের করে হুমকি দিল ইঙ্গুই যদি তার সাথে থাকতে রাজি না হয় তাহলে তার সামনে সে আত্মহত্যা করবে। ইঙ্গুই তাকে থাপড় মেরে বলে বাইরে গিয়ে মরার জন্য। কেয়ারটেকার তখন চলে আসে আর সম্রাটকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু ইঙ্গুই বলে চ্যান্সেলর শুটিং এর সাথে কেয়ারটেকার এখন এসব অপকর্মে জড়িত হচ্ছে নাকি। এই বলে সে রেগে চলে যায়। এদিকে সেই রাতেই টিংহুই ও ইঙ্গুইয়ের একসঙ্গে নদীর ধারে ফানুস ওড়ানোর কথা ছিল। ইঙ্গুই দ্রুত সেখানে এসে দেখে টিংহুই নেই আর তার বাতিও ভাসানো হয়নি। ইঙ্গুই ভাবে সে হয়তো আসেনি, কিন্তু টিংহুই অনেকক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত হতাশ হয়ে একাই ফিরে যাওয়ার পথে রওনা হলো। কিন্তু পথেই বিপদ ঘটল। প্রথমে টিংহুই ভাবে কেউ তাকে ফলো করছে, কিন্তু পেছনে ফিরে কাউকে দেখে না। কিন্তু পরে দুজন গুন্ডা তার পথ আটকে তাকে কিডন্যাপ করে। এদিকে বৃষ্টি শুরু হয়। হোয়াং ছাতা নিয়ে ইঙ্গুয়ের সাথে নদীর ধারে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে টিংহুইকে দুই গুন্ডা একটা গুদামে নিয়ে যায়। তার পরিচয় জানার পরও তারা তাকে ছাড়ল না, বরং তার সৌন্দর্যের সুযোগ নিয়ে দুই শক্তিশালী লোক তার ওপর হামলা করার চেষ্টা করলো। টিংহুই তাদের সঙ্গে শক্তিতে পেরে উঠছিল না। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠছিল। হয়তো আজই টিংহুইকে তার সম্ভ্রম হারাতে হবে। টিংহুই চেষ্টা করে নিজেকে বাঁচাতে, পাশে থাকা পাথর দিয়ে মাথায় বাড়ি দেয়, তবুও তারা তাকে ছাড়ে না। টিংহুই এবার একটা লাথি মারে একজনকে। লোকটি ব্যথায় কুঁকড়ে গেল। টিংহুই নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসে, কিন্তু অন্যজন তাকে শক্ত করে ধরে ফেলল। কিছুতেই নিজেকে ছাড়াতে না পেরে টিংহুই চুলের কাঁটা বের করে লোকটির গলায় আঘাত করলো। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই বিকট শব্দে সেখানে থাকা গাছটির ওপর বজ্রপাত হয়। নিচে পড়ে থাকা লোকটির শরীরে আগুন ধরে গেল এবং মুহূর্তের মধ্যেই সে মারা গেল। অন্যজন এই দৃশ্য দেখে ভয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। সে ভাবল টিংহুই কোনো সাধারণ মানুষ নয়, সে নিশ্চয়ই এক রাক্ষসী। প্রচন্ড বৃষ্টির মধ্যে টিংহুই ধীরে ধীরে সেখান থেকে সরে গেল, কিন্তু এতক্ষণে তার শরীর ও মন দুটোই ভেঙে পড়েছিল। আর এই খবর পৌঁছে গেল সম্রাটের কাছে। সম্রাট তো ভুল বুঝতে শুরু করেছিল, কিন্তু এই খবর পেয়ে সে উদ্বিগ্ন হয়ে ওঠে। কিছু দূর যেতেই টিংহুই আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই দূর থেকে একজন মানুষ পাগলের মতো ছুটে এলো। সে ছিল ইনচিং।
টিংহুইকে এলোমেলো চুলে অসহায় অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের পোশাক খুলে টিংহুইকে জড়িয়ে দিল। তারপর তাকে পিঠে তুলে নিয়ে বাড়িতে ফিরল। ইঙ্গুই পরে এসে দেখা করতে চায়, কিন্তু টিংহুই কারোর সাথে দেখা করতে চায় না। সম্রাট তখন আনিয়ানকে আসল অপরাধী দ্রুত বের করতে বলে। এদিকে আরেক দিকে নতুন বিপদে পড়েছিল ফুচি। কয়েকদিন আগে সে খবর পেয়েছিল তার বাবা গুরুতর অসুস্থ। খবর শুনে সে দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ি পৌঁছে সে জানতে পারে তার বাবা আসলে অসুস্থ না। পুরো ঘটনাটাই ছিল একটা ফাঁদ। তার সৎ মা অনেকদিন ধরে তাকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করছিল। সে ফুচির বাবাকে সং পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাব ও উপহার গ্রহণ করতেও রাজি করিয়ে ফেলেছিল। এসব দেখে ফুচি রেগে যায় আর মিথ্যা বলার জন্য কথা শোনায়, কিন্তু তার বাবা মনে করে টিংহুইয়ের সাথে ঘুরে তার জীবন নষ্ট করছে, তাই এখন তাকে বিয়ে দেওয়া উচিত। ফুচি সরাসরি সেই বিয়ে প্রত্যাখ্যান করলো, কিন্তু তার সৎ মা ইনিয়ে বিনিয়ে ভালো মানুষের অভিনয় করে তার বাবাকে দিয়ে তাকে ঘরে বন্দি করে রাখলো। বাইরে যাওয়ার কোনো সুযোগই দিল না। এদিকে ঝিলি বেশ চিন্তায় ছিল টিংহুইকে নিয়ে। চ্যান্সেলর গুচিং তখন দেখা করতে আসে। গুচিং ঝিলিকে সান্ত্বনা দেয়, তাকে স্বাভাবিক থাকতে বলে, কিন্তু ঝিলি তার মনের রাগগুলো কথায় প্রকাশ করতে থাকে। সে খুব ইমোশনাল হয়ে যায়। গুচিং তাকে প্রায় জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এই দৃশ্য আবার আনিয়ান দূর থেকে দেখে, আর ভেতরে ভেতরে সে রাগে জ্বলতে থাকে। সে ঝিলির সাথে দেখা না করেই চলে যায়। এরপর কয়েকদিন টিংহুই নিজের ঘরের দরজা বন্ধ করে রাখলো। কারোর সঙ্গে দেখা করলো না, কারোর সঙ্গে কথাও বলতে চাইলো না। ইনচিং বুঝতে পারছিল সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। সে নিজেকেই দোষ দিতে লাগলো। যদি সেদিন সে টিংহুইয়ের পাশে থাকতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করল সে, আর দরজার কাছে একটা মলমের বোতল রেখে দেয়। টিংহুই সেটা নিয়ে ক্ষতস্থানে লাগাচ্ছিল, তখন দরজার বাইরে ইঙ্গুই দাঁড়িয়েছিল। সে দরজার ফাঁকা দিয়ে একটা ছবি পাঠায়। ছবিতে দেখা যাচ্ছিল লাল পোশাক পরা এক যুবক মাটিতে পড়ে থাকা এক মেয়েকে হাত বাড়িয়ে উঠতে সাহায্য করছে। ছবির দৃশ্যটি ছিল 10 বছর আগের, যেটা টিংহুই এঁকেছিল ইঙ্গুইকে মনে রাখতে। ইঙ্গুই সেটাকে নতুন করে তার স্মৃতি দিয়ে এঁকেছে। ছবিটি দেখে টিংহুই যেন আবার পুরনো সেই দিনটিতে ফিরে গেল। ইঙ্গুইয়ের সেই ছবি তাকে নতুন করে সাহস দিল। সে নিজেকে সামলে নিল, পরিপাটি হয়ে দরজা খুলল এবং বাইরে অপেক্ষা করা ইঙ্গুইকে দেখে মৃদু হাসলো। তাকে জিজ্ঞেস করে সে কি তাকে আত্মরক্ষার কৌশল শেখাবে। এরপর সম্রাট তাকে রাত দিন আত্মরক্ষার কৌশল ও অস্ত্র চালনা শেখাতে শুরু করে, আর টিংহুইও অস্ত্র চালনাতে দক্ষ হতে থাকে। অপরদিকে অবশেষে বিয়ের দিন চলে এসেছে। ফুচির হাত বেঁধে তাকে জোর করে বিয়ের পোশাক পরানো হলো। সব গেস্টরাও চলে এসেছে। সবার সামনে ফুচিকে বিদায় দেওয়ার মুহূর্ত আসে। বড় তার অনিচ্ছা বুঝতে পেরেও তাকে ছেড়ে দিতে রাজি ছিল না। কোনো উপায় না দেখে ফুচি গোপনে রাখা ছুরি বের করে সবাইকে ভয় দেখায়। ছুরির ভয় দিয়ে আবার পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু মিস্টার সং এর হাত থেকে পালাতে পারে না। ঠিক যখন সে শেষ শক্তিটুকু দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল, তখনই সেখানে হাজির হয় যিশু। তার সঙ্গে ছিল সাওঝাও মিনিস্টার ওয়াং। লর্ড ইয়ান জিজ্ঞেস করে এখানে মিনিস্টার ওয়াং কেন এলো। মিনিস্টার ওয়াং যিশু সম্পর্কে বিস্তারিত বলে। এসব শুনে লর্ড ইয়ান ঘাবড়ে যায়, কারণ সম্রাটকে অসম্মান করা হয়ে যাবে না হলে। এদিকে সবার সামনে যিশু ঘোষণা করলো ফুচি তার বাগদত্তা। রাজধানীতে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং সে তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার পরিকল্পনা করেছে। সে আরো বলল ফুচি যখন পরিবারের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরেছে তখন সে ভাবেনি যে তার পরিবার এত দ্রুত তার বিয়ে ঠিক করে ফেলবে। যিশুর কথা শুনে ফুচির বাবা ভয়ের সঙ্গে সঙ্গে তার বিয়ে বাতিল করার প্রতিশ্রুতি দিল। যিশু তরবারির মুখে মিস্টার সংকে হুমকি দিয়ে বের করে দেয়। সাথে অন্যান্য গেস্টদেরকেও বেরিয়ে যেতে বলা হয়, কিন্তু ফুচির সৎ মা এত সহজে হাল ছাড়ার মানুষ ছিল না। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও তার মন ছিল ভীষণই বিষাক্ত। সে মনে করত ফুচির মতো সাধারণ মেয়ে যিশুর মতো উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে কোনোভাবেই বশে আনতে পারবে না, তাই নানাভাবে ফুচির অপমান করতে শুরু করে। কিন্তু প্রতি কথায় যিশু ফুচিকে তার উপরে স্থান দেয়। ফুচিও বেশ ইমপ্রেস হয়। পরে ফুচির সৎ মা ইচ্ছে করে দুজনকে একই ঘরে থাকার ব্যবস্থা করে তাদের পরীক্ষা করতে চাইলো যে আসলে এদের সম্পর্ক আছে নাকি সবই নাটক। এদিকে সুস্থ হয়ে টিংহুই বাজারে বের হবার জন্য বের হয়। হুয়াং বলে সম্রাট তাকে অফিসিয়াল গাড়িতে করে যেতে বলেছে, কিন্তু টিংহুই বলে আর গুজব ছড়িয়ে লাভ নেই, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এরপর সে বেরিয়ে যায়।
এরপর টিংহই একটা শপে যায় কিছু কিনতে। সেখানে আগে থেকেই রুমেই নামের এক সুন্দরী জিনিস কিনছিল। টিংহইকে দেখে সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কারণ এই টিংহইয়ের জন্যই সম্রাট অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। কিন্তু বেশি সুবিধা করতে পারে না রুমেই। ঝিলি আর সেতুষি এসে টিংহইকে প্রোটেক্ট করে। এরপর সেতুষি ঝিলি ও টিংহইকে হুইয়েন প্যাভিলিয়নে আমন্ত্রণ জানায়। রাতের বেলায় যিশু ও ফুচি দুজনে বিপদে পড়ে যায়। একসাথে কিভাবে থাকবে এক বিছানায়, একটা বিব্রতকর ব্যাপার। দুজনেই নার্ভাস ফিল করছিল, কথাই বলতে পারছিল না। অবশেষে ফুচি তাকে ধন্যবাদ জানায়। যিশুও বলে সে বুঝতে পারেনি তার পরিবার এমন নিষ্ঠুর। এরপর যিশু ফুচির হাতে মলম লাগিয়ে দেয়। হাত বেঁধে রাখার কারণে লাল হয়ে ফুলে গিয়েছিল। এরপর ফুচি কথায় কথায় বলে সে কখনো বিয়ে করার পক্ষে না, আর যদি বিয়ে করতে হয় তবে তার মতো সাহসী কর্মঠ বুদ্ধিমান কাউকে করবে। যিশুর এখানে একটু মন খারাপ হয়, কারণ সে তার ফিলিংস বুঝতে পারেনি। এর মধ্যে তারা চিন্তা করে কে কোথায় শোবে, কারণ খাট তো একটা। চিন্তা করে একজন খাটে আর অন্যজন সোফায় ঘুমাবে। কিন্তু এর মধ্যে ফুজির সৎমা এসে তাকে নক করে। ফুজি ভয়ে যিশুকে নিয়ে বিছানায় পড়ে যায়, আর দুজনের ঠোঁট এক হয়ে যায়। ফুজি না চাইলেও যিশু আস্তে আস্তে কিস করতে শুরু করে। সৎমা চলে গেলে ফুজি উঠে যিশুকে থাপ্পড় মারে। বেচারা তো বুঝতেই পারেনি কি হলো। পরে যিশু তো লজ্জায় লাল হয়ে যায়। ফুজি জিজ্ঞেস করে তার প্রথম কিস কিনা। যিশু তো অস্বীকার করে বলে তার অনেক মেয়ে ভক্ত আছে। পরে ফুচি গিয়ে শুয়ে পড়ে কম্বল নিয়ে। যিশুকে কম্বল ছাড়াই ঠান্ডায় ঘুমাতে হয়। এদিকে রাজধানীতে টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল। অনেক নদীর পাড় ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। এই খবর শুনে ইঙ্গুই গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে সারা রাত জেগে ত্রাণ ও উদ্ধার কাজের ব্যবস্থা করতে লাগলো। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেই ফুচি লাথি মেরে যিশুকে ফেলে দেয়। পরে সরি বলে, কারণ আসলে হুট করে বুঝতে পারেনি কি হয়েছিল। পরে সৎমা খাবার জন্য ডাকতে আসে। অনেক খাবার নিয়ে এসে সেগুলো পরিবেশন করে। ঠিক সেই সময় টিংহইয়ের কাছ থেকে ফুজির কাছে একটি জরুরি চিঠি পৌঁছালো। চিঠিটি পড়েই ফুজি বুঝতে পারল রাজধানীতে বড় কোনো ঘটনা ঘটেছে। তাই আর দেরি না করে সে যিশুর সঙ্গে দ্রুত রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল। কারাগারে অবশেষে টিংহুইকে আক্রমণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। ইঙ্গুই নিজে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে যখন জানা গেল পুরো ঘটনার পেছনে টাইগার গ্যাং জড়িত, তখন রাগে ইঙ্গুই তরবারি দিয়ে লোকটিকে হত্যা করে। এরই মধ্যে রাজধানীতে একের পর এক ভয়ঙ্কর বজ্রঝড় শুরু হলো। দুর্যোগ যত বাড়তে লাগলো, মানুষের মধ্যেও নানা গুজব ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলতে শুরু করলো এসব বিপর্যয়ের জন্য নাকি টিংহুই দায়ী। তাকে তারা অশুভ শক্তির অধিকারী এক নারী হিসেবে প্রচার করতে লাগলো। রাজ্যের মন্দির থেকে ইঙ্গুয়ের কাছে জরুরি খবর এলো। বহু মন্ত্রী সেখানে জড়ো হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। মন্দিরের প্রধান জানায় আকাশে 7টি নক্ষত্র একসঙ্গে অবস্থান করছে এবং ধ্রুবতারার অবস্থানও অস্বাভাবিক। তার দাবি রাজদরবারের কেউই হয়তো গোপনে ষড়যন্ত্র করছে এবং রাজ্যকে দুর্বল করার চেষ্টা করছে। চ্যান্সেলর শুটিংও এই কথাকে সমর্থন করলো। সে একটি ছবি বের করলো। ছবিতে লাল পোশাক পরা এক নারীকে দেখা যাচ্ছিল। মুখ অনেকটা শিয়ালের মতো। সবাই তাকে ফক্স স্পিরিট বলছিল। মুখ স্পষ্ট না হলেও তার পোশাক ও চেহারার বর্ণনা দেখে বোঝা যাচ্ছিল এটা টিংহুইকেও বোঝাতে চেয়েছিল। ইঙ্গুই তেমন পাত্তা না দিলে সবাই রাজ্যের অশান্তি দূর করতে দ্রুত একজন সম্রাজ্ঞী নির্বাচন করার কথা বলে। এমনকি তারা সম্রাজ্ঞী হিসেবে রুমেইকে নির্বাচন করার জন্য বলে। ইঙ্গুই বলে তার বিয়ের সাথে কি আকাশের গ্রহ নক্ষত্র জড়িত নাকি? বিয়ে করলে ঠিক হয়ে যাবে এমন কুসংস্কার মানার কোনো কিছু নেই। মন্ত্রীদের এমন ষড়যন্ত্র দেখে ইঙ্গুই ভীষণ ক্ষুব্ধ হলেন। তিনি চ্যান্সেলর শুটিংকে তীব্র নিন্দা করে বলল চারিদিকে দুর্যোগ চলছে, আর তিনি কিনা এসব বাদ দিয়ে সম্রাজ্ঞী নির্বাচনের কথা তুলছেন। ঠিক তখনই টিংহুই সবার সামনে এসে দাঁড়ালো। তাকে এখানে কেউ আশা করেনি, তাই শুটিং সহ অন্যরাও বেশ ক্ষুব্ধ হয়। টিংহুই কোনো ঘুরিয়ে কথা না বলে ঘোষণা করলো রাজ্যকে এই বিপদ থেকে বাঁচাতে হলে সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। তবে তার একটি শর্ত আছে। যদি তার মৃত্যুর পরেও বৃষ্টি চলতে থাকে এবং প্রমাণ হয় যে চ্যান্সেলর শুটিং এর দাবি মিথ্যা, তাহলে তাকে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হবে এবং নিজের জীবন দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চ্যান্সেলর শুটিং একেবারেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, কারণ সেও জানত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে টিংহুইয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন টিংহুই তাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে। এরপর টিংহুই আরো এক ধাপ এগিয়ে গেল। সে প্রকাশ্যে রাজকীয় মন্দিরের জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রকে লাথি মেরে ফেলে দিল, তরবারি দিয়ে আঘাত করে। এই যন্ত্রটি আকাশের নানা অশুভ লক্ষণ পর্যবেক্ষণে ব্যবহার করা হতো।
মন্ত্রীরা রাগে ফুঁসতে থাকলেও কেউ কিছু বলার সাহস পেল না। ইঙ্গুই তো তাকে শান্ত হতে বলে, কিন্তু টিংহুই উল্টো বলে সেও কি এসব বিশ্বাস করে নাকি। ইঙ্গুই কিছু না বলাই টিংহুই চলে যায়। সবাই তো টিংহুইয়ের এমন আচরণের কারণে তার শাস্তি চায়। এর মধ্যে গুচিং এই পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণের ব্যাপারে কিছু কাজের পরিকল্পনা নিয়ে আসে। ইঙ্গুই তাকে সেই প্ল্যান মতন কাজ করতে বলে। পরিস্থিতি সামলাতে ইঙ্গুই এরপর ঘোষণা করলো দুর্যোগ পুরোপুরি শেষ হওয়ার পরে বিয়ে ও সম্রাজ্ঞী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এইদিকে এই দুর্যোগের প্রভাব পড়েছিল ব্লাড মুন সোসাইটির ওপর। একদিকে তারা গোপনে কাঁচামাল সংগ্রহ করে অস্ত্র তৈরি করছিল, অন্যদিকে সাধারণ মানুষ খাবারের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছিল। ব্লাড মুন সোসাইটির মধ্যে তখন প্রশ্ন উঠল, তাদের জমিয়ে রাখা অর্থে কি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে ব্যবহার করা হবে, নাকি অস্ত্র তৈরির কাজে চালিয়ে যাবে। কিন্তু সংগঠনের নেতা সিংহাসন দখলের স্বপ্নে এতটাই মগ্ন ছিল যে সে কারো কথা শুনল না। জনগণের দুর্দশা উপেক্ষা করে অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিল। তার এই সিদ্ধান্তে সংগঠনের কিছু সদস্য ধীরে ধীরে অসন্তুষ্ট হয়ে উঠতে শুরু করলো। টিংহুই এদিকে দুর্যোগের পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন কাজের প্ল্যান করছিল। এর মধ্যে ফুজি চলে আসে, আর সে তো অনেক উদ্বিগ্ন ছিল। কান্নাকাটি ইমোশনাল হয়ে যায় সে। টিংহুই এত কষ্ট একা সহ্য করেছে, ফুজি তাকে রক্ষা করতে পারেনি। এসব কথা বলে আফসোস করে সে বলে সাউথহাউতে ফিরে যাওয়া তার ভুল ছিল। টিংহুই জিজ্ঞেস করে লর্ড ইয়ান কেমন আছে। ফুজি জানায় তারা মিথ্যা বলে তাকে নিয়ে গিয়েছিল আর তার বিয়ে দিতে চায়। যিশু এসে তাকে উদ্ধার করে নেয়। ফুজি এবার টিংহুইকে জিজ্ঞেস করে সে কি সম্রাটকে ভালোবেসে ফেলেছে কিনা। টিংহুই চোখের পানি লুকিয়ে মিথ্যা বলে। সে বলে সে যোগ্য না সম্রাটের। ফুজিও তাই বলে দূরে থাকতে বলে। এখন থেকে ফুজি আরো বেশি খেয়াল রাখবে। অন্যদিকে যিশু ঘুরে ঘুরে যেসব তথ্য এনেছে সেগুলো নিয়ে কথা বলতে আসে ইঙ্গুয়ের সাথে। সিতুশি আর হুইন পেভিলিয়নে নজর রেখে সে ব্লাডমন সোসাইটি সম্পর্কে তথ্য বের করে। ইঙ্গুই সন্দেহ করে রাজ্যের পূর্ব শত্রু হয়তো এর সাথে জড়িত আছে, তাই যিশুকে বলে সিতুশির ওপর নজর রাখতে। যিশু এরপর বলে টিংহুইয়ের প্রতি ইঙ্গুই বেশ ভালো কেয়ার করছে, তো এখন রুমেইকে সম্রাজ্ঞী হিসেবে প্রাসাদে আনার ব্যাপারে কি ভাবছে। ইঙ্গুই আপাতত কোনো উত্তর দেয় না। এদিকে বৃষ্টি তো কমে না। টিংহুই তার অফিসিয়াল বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, আর সেখানে উপরে একটা সুন্দর ঘন্টা বাঁধা দেখে, যেটা বাতাসে নড়ে খুব সুন্দর শব্দ হচ্ছিল। টিংহুইয়ের বেশ ভালো লাগে। ইনচিং এসে বলে সে এটা বানিয়েছে। টিংহুই তার প্রশংসা করে। ইনচিং আরো অনেক কিছু বের করে তাকে দেয়, যেগুলো ব্যক্তিগত প্রোটেকশন হিসেবে কাজে লাগাতে পারবে। ইনচিংকে ধন্যবাদ দেয় টিংহুই। ইনচিং বলে সে তাকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এর মধ্যে অফিসিয়াল বাসভবনের সামনে অনেক গার্ড হাজির হয়। টিংহুই প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে ইঙ্গুই সেখানে আসে দেখে সে বুঝতে পারে এসব তার কাজ। টিংহুইয়ের ওপর হামলার পর ইঙ্গুই তার নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে। তার জন্য 12 জন দক্ষ অশ্বারোহী রক্ষী নিয়োগ করা হয়। বাসভবনেও নিজস্ব গার্ড ছিল, পাশাপাশি গোপন গার্ডরাও সবসময় তার প্রতিনিধির ওপর নজর রাখত। সম্রাট 12 জনের দলকে টিংহুইয়ের নিজস্ব দল ঘোষণা করে দেয়, আর তাকে এর নাম দিতে বলে। টিংহুই তাকে ধন্যবাদ দেয় আর সামনে এসে দলের নাম দেয়। এরপর সম্রাট আর টিংহুই ভেতরে গিয়ে কথা বলে। টিংহুইয়ের হাতের ক্ষত দেখে সম্রাট প্রাসাদের ডাক্তার কথা বলে, ভবিষ্যতে এমন আচরণ করার জন্য তাকে নিষেধ করে। টিংহুইকে সে এটাও বলে যে সে কুসংস্কারে বিশ্বাস করে না, সে টিংহুইকে বিশ্বাস করে। এরপর টিংহুইয়ের অভিযানের ব্যাপারে কথা বলে। টিংহুই বলে সে তার দল নিয়ে যেতে পারবে। সম্রাটের এখন প্রাসাদে ফেরা উচিত, না হলে আবার কোনো গুজব ছড়িয়ে যাবে। সম্রাট টিংহুইকে কাছে টেনে জিজ্ঞেস করে তাদের সম্পর্ক আসলে কি। মাঝে মাঝে সে এটাই কনফিউজড হয়ে যায়। টিংহুই বলে শুধু কাজের সম্পর্ক তাদের। ইঙ্গুই বলে তারা কি তাহলে বন্ধু না। টিংহুই বলে তারা বন্ধুও। এরপর তারা হাত মেলায়। পরক্ষণে দেখা যায় আকাশ পরিষ্কার করে রোদ উঠেছে। অবশেষে বৃষ্টি থামলো। দুর্যোগও ধীরে ধীরে কেটে গেল। সম্রাট প্রাসাদে ফিরে এসে রিল্যাক্সে ছিল। সে বলে টিংহুইয়ের কথা মেনে নিয়ে গুচিং এর সাহায্যে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে কেয়ারটেকার আবার সম্রাটকে বিয়ের ব্যাপারে মনে করিয়ে দেয়। সম্রাট বলে সে তার দেওয়া কথা কিভাবে অমান্য করবে। সে চ্যান্সেলর শুটিংকে যথাযথ উত্তর অবশ্যই দেবে। এদিকে টিংহুই আবার কাজে ফেরে। সেখানে ইনচিং, যিশু, ঝিলি আর হুয়াং ছিল। সম্রাট না থাকার কারণ জিজ্ঞেস করলে ইনচিং বলে সে তো রুমের বিয়ের ব্যাপারে ঘোষণা দিতে ব্যস্ত। টিংহুই পাত্তা না দিয়ে বলে সে নিজের স্ত্রী নির্বাচন করতেই পারে, এর জন্য তারা কাজ বন্ধ রাখতে পারে না। এবার লিন উইনফেকে নিয়ে তাদের আলোচনা শুরু হয়। লিন উইনফের বয়স, স্বভাব এইসব নিয়ে আলোচনা করছিল তারা।
ইনচিং অনেক খবর সংগ্রহ করেছে। এর মধ্যে হুয়াশিং প্যাভিলিয়নের লেডি লুজি লিন ওয়েনফের প্রেমিকা এটাও আসে। এমনকি লিন ওয়েনফের অনেক পারিবারিক কথাও উঠে আসে। সবাই মিলে তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবে। এবার দেখা যায় সুরুন যে আবার পাগল হয়ে গেছে টিংহুইকে বিয়ে করার জন্য। সে যে অপয়া এটা তো প্রমাণ হয়েই গেছে। কিন্তু চ্যান্সেলর শুটিং এ ব্যাপারে রাজি না। আবার রুমে তো সম্রাজ্ঞী হিসেবে কিভাবে আচরণ করতে হবে সেসব প্র্যাকটিস করতে শুরু করে। সবাই ভেবেছিল এবার আগের প্রতিশ্রুতি অনুযায়ী সম্রাজ্ঞী নির্বাচনের ঘোষণা আসবে। কিন্তু ইঙ্গুই সবাইকে অবাক করে অন্য সিদ্ধান্ত নিলেন। সে চ্যান্সেলর শুটিং ও লর্ড ওয়েইন এর পরিবারের জন্য রাজকীয় ফরমান জারি করলো। সুরুন যে সবসময় ম্যাং টিংহুইকে বিয়ে করার জন্য তার বাবাকে অনুরোধ করত, কিন্তু এবার সম্রাটের আদেশ এলো সম্পূর্ণ উল্টো। ওয়েন রুমিকে সুরুনজের সঙ্গে বিয়ে করতে হবে। দুই পরিবার এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু রাজকীয় আদেশ অমান্য করার কোনো সুযোগও তাদের ছিল না। তাদের এটা মেনে নিতেই হবে। এদিকে যিশু ধীরে ধীরে বুঝতে পারছিল সে সত্যি ফুজির প্রেমে পড়েছে। তাই ফুজি যখন এবার তার সাথে বোফেন টাওয়ার নিয়ে কথা বলতে আসে, তখন সাহস করে নিজের অনুভূতি বোঝাতে চাইল, কিন্তু ফুজি তাকে সরাসরি প্রত্যাখ্যান করলো। তার চোখে যিশু ছিল এমন একজন পুরুষ যে চারদিকে প্রেমের সম্পর্ক তৈরি করে বেড়ায় এবং বিয়ের জন্য মোটেও উপযুক্ত নয়। এই কথা যিশুর মনে গভীর আঘাত করলো। সে হতাশ হয়ে পড়লো। প্রথমে সে ফুজির সাথে ফ্লার্ট করলেও এখন ফুজি তাকে বিপদে ফেলে দিয়েছে। ফুজি বলে সে প্লে বয় হলে ফুজিও তেমন আচরণ করবে, কিন্তু সিরিয়াস হলে আগে প্রমাণ করতে হবে যে সে সিরিয়াস। যিশু গ্রিন সিগন্যাল পেয়ে যায়, কিন্তু ফুজি বলে আগে তার অন্যান্য সম্পর্ক থাকলে সেটা শেষ করে আসতে হবে। আর এখানে আমাদের আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।